হলো আদি মন্ত্র বা প্রণব মন্ত্র। অনেকে বলেন যে মেয়েদের ওং উচ্চারণ না করে নম বলা উচিত, শূদ্রদেরও ওং উচ্চারণ করা উচিত নয়, তারাও বিভিন্ন মন্ত্র উচ্চারণের সময় নম বলবেন। আবার বেদ পড়াও উচিত নয় নারীদের। এখন প্রশ্ন যে এই বিষয়ে শাস্ত্র কি বলে, বা সত্যি কি এটা শাস্ত্রসম্মত অথবা সমাজের চাপিয়ে দেওয়া একটা ব্যাপার। দেখুন, হিন্দু শাস্ত্রে এই ওং উচ্চারণ যে কোনো যজ্ঞের সময় হয়, এবং হিন্দু শাস্ত্রে অবশ্যই খেয়াল থাকবেন যে বিবাহের সময় যজ্ঞ হয়, যজ্ঞে আহুতি দেওয়া হয়, আর ওই আহুতি দেওয়ার মন্ত্রে ওং থাকে, তাই না? অর্থাৎ যজ্ঞ একটি বৈদিক কর্ম এবং মন্ত্রগুলোও বৈদিক। তার মানে বিবাহের সময় পুরুষ নারী উভয়ই বৈদিক মন্ত্র উচ্চারণ করেন ও বৈদিক যজ্ঞ করেন, এবং এক পুরোহিত ওই অনুষ্ঠান পরিচালনা করেন। সেক্ষেত্রে নারীও ওং উচ্চারণ করে থাকেন। যে কোনো জাতের হিন্দু মেয়ে এইভাবেই বিয়ে করেন। এর অর্থ কি? যে সব জাতের মেয়েরই বৈদিক অনুষ্ঠান করার অধিকার আছে, ওং উচ্চারণ করার অধিকার আছে, এক কথায় বেদে অধিকার রয়েছে। এবার দেখে নেওয়া যাক আদিগুরু শঙ্করাচার্য কি বলেন। আদিগুরু শঙ্করাচার্যের সঙ্গে মণ্ডন মিশ্রের তর্কযুদ্ধের সময় বিচারক কে হবেন, এই প্রশ্নের উত্তরে শঙ্করাচার্য প্রস্তাব দেন যে মণ্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী তাদের এই তর্কযুদ্ধের বিচার করবেন। তাহলে তর্কের বিষয় কি হলো? বেদ কি বলে এই নিয়ে? অর্থাৎ খুব উচ্চ স্তরের বেদজ্ঞ ছিলেন উভয় ভারতী। এখন প্রশ্ন, মেয়েদের যদি বেদে অধিকার না থাকে তবে শঙ্করাচার্য উভয় ভারতীকে বিচারক হিসাবে মানলেন কেন? আবার দেখা যায় যে দশনামী সম্প্রদায়ে সন্ন্যাসিনীদের মধ্যে মহামণ্ডলেশ্বর দেখতে পাওয়া যায়। অর্থাৎ শুধু বেদে অধিকার নয়, সন্ন্যাসীদের মধ্যে সর্বোচ্চ পদে নারীর অধিকার স্বীকৃত। এবার ঋগ্বেদের দিকে তাকানো যাক। ঋগ্বেদে অনেক নারী ঋষির নাম আছে যারা বেদ মন্ত্রের রচয়িতা। বাক, পৌলমী, লোপামুদ্রা, ঘোষা প্রমুখ খুবই উল্লেখযোগ্য নাম। বাক ঋষি ওং দিয়েই তাঁর মন্ত্র রচনা করেছেন। বেদে 22 জন বেদজ্ঞা মহিলার কথা আছে। শুধু বেদই বা বলি কেন, মনু সংহিতাও বলেছে যে বেদ পাঠে নারীর অধিকার রয়েছে, আর এটাই স্বাভাবিক। নারী বেদ মন্ত্র রচনা করতে পারেন, আর তার বেদে অধিকার থাকবে না? বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য ও গার্গীর মধ্যে তর্ক চলছে বেদ বক্তব্য নিয়ে, একথা আমরা দেখতে পাই। আর সেই তর্ক শুনছেন কে? শুনছেন জনক রাজা ও অনেক মুনি ঋষি। অর্থাৎ বেদে নারীর অধিকার নিয়ে প্রশ্ন না তুলে সবাই মেনে নিয়েছেন একে স্বাভাবিকভাবে। এই যাজ্ঞবল্ক্য মুনি তার স্ত্রী মৈত্রেয়ীকে উপনিষদের ব্রহ্মজ্ঞান শেখাচ্ছেন, এও দেখা যায়।
বৃহৎ দেবতায় 27 জন নারী ঋষির কথা আছে, যাদের বেদজ্ঞান ছিল অসাধারণ। আবার দেখা যায় যে পত্নী শব্দের অর্থ হল যজ্ঞে পতির সহযোগী, আর যজ্ঞ মাত্রই বৈদিক কর্ম এবং ওংযুক্ত মন্ত্র বলা হয় সেখানে। বেদের শতপথ ব্রাহ্মণ অংশে লেখা আছে যে স্ত্রী যজ্ঞে স্বামীর সাথে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে আহুতি দিবেন এবং যজ্ঞের অর্ধেক ফল তার প্রাপ্য। পাণিনি, পতঞ্জলি প্রমুখের লেখায় অনেক আচার্যা ও উপাধ্যায়ার নাম পাওয়া যায়, যারা বেদ শিক্ষা দিতেন ছাত্রছাত্রীদের। আচার্য অর্থাৎ যিনি গুরুকুলে থেকে পড়াতেন, আর উপাধ্যায়া মানে আজকের ভাষায় যেমন আমরা বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর জানি, ভিজিটিং প্রফেসর দেখতে পাই, তারা হচ্ছেন গুরুকুলে আচার্যা। তারা সকলে গুরুকুলে পড়াতে যেতেন। বেদে একটা ঘটনার উল্লেখ রয়েছে, একথার উল্লেখ রয়েছে যে একবার অগ্নিহোত্র হোম নিয়ে পুরোহিতদের মধ্যে মতবিরোধ হলে তারা কুমারী নামে এক বিদুষী বেদজ্ঞানীর কাছে যান মীমাংসার জন্য। উপনিষদে বলা হয়েছে বিদুষী কন্যাবিশেষ কাম্য পরিবারে। ঋগ্বেদে তো নারীকে সামরিক শিক্ষা দেওয়ার কথাও রয়েছে। নমুচিরানী, বিষপলা, মুদগলানী প্রমুখ বীরাঙ্গনা নাম উল্লেখ করে নারী সেনাবাহিনীর কথাও বলা রয়েছে উপনিষদে। অতএব দেখা যায় যে বেদে নারীর অধিকার আছে, তারা ওম জপ করতে পারেন, বৈদিক মন্ত্র কর্মে তাদের পূর্ণ অধিকার, একথা বেদ বলেছে, উপনিষদেও উল্লেখ রয়েছে। আর ব্রাহ্মণের মতো শূদ্রেরও অধিকার রয়েছে বেদ পাঠে এবং ওম উচ্চারণে। রামায়ণের শর্বরী মূর্খ ছিলেন না, তিনি ছিলেন বেদজ্ঞা। আর ছান্দোগ্য উপনিষদে এক ঋষি তার জনৈক শিষ্যকে বলছেন, হে শূদ্র, আমি তোমায় ব্রহ্মবিদ্যা দিচ্ছি, তুমি গ্রহণ করো। অতএব যে কথা অনেকে বলে থাকেন যে নারী ওম উচ্চারণ করতে পারেন না, শূদ্রেরা ওম উচ্চারণ করতে পারেন না, নারীর বেদ পাঠে কোনো অধিকার নেই, এই কথা সর্বৈব ভুল এবং এটা সামাজিক ব্রাহ্মণ্যবাদ ও পৌরোহিত্যতন্ত্রের কতকগুলোই চাপিয়ে দেওয়া অসার বাক্য মাত্র। সুতরাং নারী অবশ্যই ওম উচ্চারণ করবে এবং শূদ্রেরও ওম উচ্চারণে অধিকার আছে। সঙ্গে বেদ পাঠ সকলেই করতে পারে, কারণ সকলেই আমরা পরম ব্রহ্মের অংশবিশেষ।